আজকে আমরা শুরু করব হচ্ছে একটা মাত্র স্থির বিন্দু দিয়ে আমরা কিভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারি সেটা। তাহলে লিখো, একটি স্থির বিন্দুর সাহায্যে তাপমাত্রা নির্ণয়। ঠিক আছে, যেমন গতকালকে আমরা দেখলাম যে ঊর্ধ্ব স্থির বিন্দু থাকে যেটাকে আমরা বলি যে থিটা গ্যাস, আর নিম্ন স্থির বিন্দু বলতে আমরা বুঝাইছিলাম থিটা আইস। ঠিক আছে, আমরা এটাও বুঝলাম যে যে কোনো একটা টেম্পারেচার মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইড বাই তোমার এই যে ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দুর মধ্যকার যে রেশিওটা, এই রেশিওটা সবসময় সমান হয়। আচ্ছা, সেইভাবে আমরা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যকার সম্পর্ক তৈরি করছিলাম। আজকে আমরা এরকম দুইটা স্থিরবিন্দু ব্যবহার না করে জাস্ট একটা করব। ঠিক আছে, এখন সেই একটা স্থিরবিন্দু আমরা কিভাবে ডিটারমাইন করব? সেই একটা স্থিরবিন্দু হচ্ছে তোমার পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। ত্রৈধ বিন্দু হচ্ছে একটা তাপমাত্রা। ঠিক আছে, এবং তার সাথে আরো কিছু বিষয় আসলে ফিক্স করে দিতে হবে। যেমন পানির ত্রৈধ বিন্দুর কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা বলবো যে 4.58 মিলিমিটার মার্কারি চাপে যে তাপমাত্রায় পানি একই সাথে বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং জলীয় বাষ্প এই তিনটা অবস্থায় একসাথে বিরাজ করে। আমরা যদি বলি যে ধরো আমি একটা আবদ্ধ পাত্রের মধ্যে এক টুকরা বরফকে রেখে দিলাম এবং দেখা গেল যে এই পাত্রের যে চাপ, ঠিক আছে, ভেতরকার গ্যাসের যে চাপ, এই চাপটা হচ্ছে তোমার 4.58 মিলিমিটার মার্কারি। আচ্ছা, এখন দেখা যাবে যে এই চাপে এবং 273.16 কেলভিন তাপমাত্রায় এই বরফটা গলতে শুরু করবে। ঠিক আছে, বরফ গলবে, সাথে সাথে এই যে গলিত যে পানি তৈরি হয়েছে, পানি থেকে আবার বাষ্প তৈরি হবে। তার মানে চিন্তা করো, একই পাত্রের মধ্যে একসাথে আছে কঠিন গ্যাস, তারপর আছে যে এখানে তরল। ঠিক আছে, তারপর এই তরল থেকে আবার কি তৈরি হয়? গ্যাস তৈরি হয়। তার মানে তারা একই সাথে কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটা অবস্থায় থাকে। এটা কি বলা হয়? ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এই ত্রৈধ বিন্দুর সাপেক্ষেই কোন একটি বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে পারবো। যেমন একটা ব্যাপার খেয়াল করো, আমরা যখন বলছিলাম গতকালকে তাপমাত্রিক ধর্ম, এই তাপমাত্রিক ধর্ম অনুসারে আমরা যেটা শিখলাম সেটা ছিল পদার্থের কিছু ধর্ম আছে, বিশেষ কিছু ধর্ম যাদের তোমার সুষমভাবে পরিবর্তন হয় তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে। যেমন পারদের ক্ষেত্রে যখন আমরা পারদ থার্মোমিটারের কথা বলছিলাম, সেই পারদ থার্মোমিটারে পারদের যে দৈর্ঘ্য বা মোর স্পেসিফিকলি পারদের যে আয়তন, সেটার কথা আমরা চিন্তা করছিলাম। ঠিক আছে, এখন দেখা গেছে যে পারদের আয়তন যদি তোমার T1 তাপমাত্রায়, এটাকে ধরে নিলাম যে তোমার x1, এবং তাপমাত্রা যদি আমি পরিবর্তন করি, ঠিক সুষমভাবে সেই আয়তনটাও পরিবর্তিত হবে। তাহলে এদের যে রেশিওটা সবসময় সমান হবে। যেমন ধরো যে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা পারস্তম্ভের যে দৈর্ঘ্য, সেটা ধরো 5 সেন্টিমিটার। এখন তোমার কাছে যদি কোশ্চেন করা হয় যে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত হবে, তো এই যে আমরা বললাম যে এই দৈর্ঘ্যটা, পারস্তম্ভের যে যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা তোমার তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে সুষমভাবে পরিবর্তন হয়। ভালো কথা। তার মানে দেখো, একটা T1 তাপমাত্রা দেওয়া আছে, T1 এর জন্য x1 এর মানটা দেওয়া আছে, তারপর T2 দেওয়া আছে, এখান থেকে তুমি x2 এর মানটা বের করতে পারবে। ভালো কথা। এবার যদি এমন হয় যে x1 এবং x2 এর মান তুমি জানো এবং এই তাপমাত্রার মধ্যে জাস্ট একটাকে জানো, আরেকটা তুমি বের করবা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা পসিবল। আমরা এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগাবো। যদি না বুঝো তো জিজ্ঞেস করবা। ধরে নাও যে আমি T2 কে, ধরে নিলাম যে পানির যে ট্রিপল পয়েন্ট আছে সেটা,
এবং তার মান কত 273.16 কেলভিন। এবং এই তাপমাত্রায় পারদ স্তম্ভের যে দৈর্ঘ্য বা তাপমাত্রিক যে ধর্ম, এটা পারদ স্তম্ভের দৈর্ঘ্য হতে পারে, তারপরে তোমার কি হতে পারে, গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে গ্যাসের চাপ হবে, রোদ থার্মোমিটারের ক্ষেত্রে ওই বস্তু রোধ হবে। এটা আমরা বের করে রেখে দিলাম, মানে একদম এটা কনস্ট্যান্ট। ধরে নাও যে এটা হচ্ছে তোমার এক্স ট্রিপল, ঠিক আছে, ট্রিপল পয়েন্ট এই টেম্পারেচারে এটা হচ্ছে এক্স ট্রিপল, এটা দেওয়া থাকবে তোমার ইয়েতে। তারপর আমরা ধরবো এই যে টি1 তাপমাত্রা, যেটা আমরা বের করবো, খেয়াল করো এখানে এখানে টি2 তো আমরা জানি, এখন টি1টাই আমরা জানি না। এখন এই টি1 তাপমাত্রা আসলে কি? এটা হচ্ছে আমরা যে বস্তুর তাপমাত্রা বের করব তার মান। এখন এই মানে আমরা তো মানটা এখনো জানি না, কিন্তু ওই তাপমাত্রায় এই তাপমাত্রিক ধর্ম কিন্তু ঠিকই চেঞ্জ হবে। ধরে নিলাম যে সেটা এক্স, জাস্ট এক্স। তখন এই যে এই এক্সটা, এটা এবং এক্স ট্রিপল, এই দুইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই টেম্পারেচারটা বের করতে পারবো। জাস্ট এই ইকুয়েশনটার মধ্যে প্লাগ ইন করে দাও, তাহলেই হবে T1, এটাকে আমরা ধরে নিলাম জাস্ট টি, যেটাকে আমরা বের করবো, ডিভাইড বাই এই T2। এই T2টা সবসময় কনস্ট্যান্ট, পানির ট্রিপল পয়েন্ট, যার মান 273.16 সমান এই যে এই টেম্পারেচারের জন্য তাপমাত্রিক ধর্ম দেওয়া থাকে, আর তোমার ট্রিপল পয়েন্টের জন্য যে তাপমাত্রিক ধর্মটা এটাও দেওয়া থাকবে। তাহলে দেখো এই তিনটা মান দেওয়া আছে, জাস্ট এই টেম্পারেচারটাই আমরা বের করবো। এই সূত্রটা মাথায় রাখলেই হবে যে টেম্পারেচার সমান এক্স বাই এক্স ট্রিপল টাইমস 273.16। আচ্ছা, বুঝে গেল? কোশ্চেন নাম্বার 1, একটি রোধ থার্মোমিটারের রোধ 0°C তাপমাত্রায় 8 ওহম এবং 100°C তাপমাত্রায় 20 ওহম। থার্মোমিটারটিকে একটি চুল্লিতে স্থাপন করলে রোধ 32 ওহম হয়। এবার সেই চুল্লির তাপমাত্রা বের করতে বলা হয়েছে। তাপমাত্রিক ধর্ম বলতে আমরা কোনটাকে বুঝেছি? তাপমাত্রার পরিবর্তনে থার্মোমিটারের যে ধর্মটার পরিবর্তন হয়। তো খেয়াল করো তো, এইখানে যখন আমরা তাপমাত্রা পরিবর্তন করলাম তখন তার পরিবর্তন হয়েছে এই রোধের, তাই না? 0°C রোধ ছিল 8 ওহম, 100°C রোধ হয়ে গেছে 20 ওহম। তার মানে যার পরিবর্তন হয়, যে বৈশিষ্ট্য বা যে ধর্মের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। বুঝা গেল? তার মানে এই ক্ষেত্রে তাপমাত্রিক ধর্ম হচ্ছে তোমার এই রোধ। আচ্ছা, আর আমরা পারদ থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রিক ধর্ম হয় আয়তন, গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রিক ধর্ম হয় তোমার গ্যাসের চাপ। এই বিষয়গুলো মনে রাখবা। একটি স্থির চাপ, দেখো এখানে চাপ স্থির, চাপের কোনো পরিবর্তন হবে না। স্থির চাপ গ্যাস থার্মোমিটারের গ্যাসের আয়তন দেওয়া আছে পানির ত্রৈধবিন্দুতে এত। এখন বলা হয়েছে সালফারের স্ফুটনাঙ্কে এই আয়তন বেড়ে দাঁড়ায় 1.02 × 10⁻³ মিটার কিউব। এখন তোমাদের কাছে কোশ্চেন যে সালফারের স্ফুটনাঙ্ক কত? তাহলে এবার আমাকে কেউ একজন বলো দেখি যে এই থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রিক ধর্ম কোনটা, যার পরিবর্তন হয় সেটাই। দেখো এই ক্ষেত্রে হচ্ছে এই গ্যাস থার্মোমিটারের আয়তন, গ্যাসের আয়তনটাকেই আমরা বলবো তাপমাত্রিক ধর্ম। তাহলে খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে সেটাকে লিখো। দেওয়া আছে পানির ত্রৈধবিন্দু, এটা তো আমরা মুখস্থই জানি। এই মানটা কত? আগে সূত্রটা লিখো। টি সমান আমরা জানি এক্স বাই এক্স ট্রিপল ইন্টু 273.16 কেলভিন, এটা জানা আছে। এখন দরকার হচ্ছে ট্রিপল পয়েন্টে এই যে তোমার তাপমাত্রিক ধর্মটা কোনটা। দেখো ট্রিপল পয়েন্টে তাপমাত্রিক ধর্ম এক্স ট্রিপল দেওয়া আছে, এই তো 4 × 10⁻⁴। না বুঝলে বলবা, এত মিটার কিউব। আবার বলছে যে সালফারের স্ফুটনাঙ্কে এই ধর্মটা হয় 1.02 × 10⁻³ মিটার কিউব। তাহলে খেয়াল করো তো, এই দুইটা মানের তো দরকার ছিল। তো এই দুইটা মান যখন এখানে বসায় দিবা তখন আসলে এটা অ্যান্সার পেয়ে যাবা
1.02 into 10 to the power minus 3 divided by 4 into 10 to the power minus 4 into 273.16 আলটিমেটলি এই টেম্পারেচারটা আসবে তোমার কেলভিনে আসবে, কিন্তু এখানে কেলভিনে দেওয়া আছে। তো এটা আসবে 696.558, 696.558 কেলভিন। জাস্ট ক্যালকুলেটরে বসায় দাও, দেখবা যে এটাই আসতেছে। তাহলে ব্যাপারটা কি বোঝা গেল? আমরা জাস্ট একটা মাত্র টেম্পারেচার দ্বারাই এটা কিন্তু বের করে ফেললাম, অর্থাৎ ত্রৈধবিন্দু ফিক্সড পয়েন্ট হচ্ছে ত্রৈধবিন্দুটা, অর্থাৎ 273.16, আর বাকিটা তো আমরা বের করলাম। এইভাবে আমরা সালফারের বয়লিং পয়েন্ট বের করতে পারবো। এটা খুবই সহজ। তারপরে দেখো প্রথম যে কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটাতে কি বলছে? একটি রোধ, থার্মোমিটার রোধ 0°C তাপমাত্রায় 8 ওহম। তার মানে খেয়াল করো 0°C তাপমাত্রা মানে কি? এটা হচ্ছে এখানে কিন্তু পয়েন্ট দেওয়া আছে দুইটা, একটা দেওয়া আছে 0 আর একটা দেওয়া আছে 100। 0° মানেই হচ্ছে তোমার থিটা আইস, এটা আমরা জানি 0°C। আর 100° মানে কি? ভ্যাপার বা গ্যাস। 100°C। এখন বলা হয়েছে যে একটা চুল্লিতে আমি স্থাপন করলাম এটাকে, এই চুল্লিতে স্থাপন করার পর এর রোধ হয়ে গেছে এত। এখন চুল্লির যে টেম্পারেচার এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তো এখানে আরেকটা তথ্য দেওয়া আছে যে থিটা আইস এর জন্য তোমার এক্স এর যে মানটা ছিল, এক্স আইস, এটা হচ্ছে 8 ওহম, তাই না? 0°তে ছিল 8 ওহম, তারপরে 100°তে কত? 20 ওহম। তার মানে এক্স গ্যাস হচ্ছে তোমার 20 ওহম। তারপর আরেকটা কি হবে, যেটা আমরা জানি না, খেয়াল করো এই এক্সটা দেওয়া আছে 32 ওহম। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে, এই তথ্যগুলোকে আমরা কাজে লাগাবো। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, আমরা জানি থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই তোমার এই যে থিটা স্টিম বা গ্যাস, যেটা আমরা বলি না কেন, থিটা গ্যাস মাইনাস থিটা আইস সমান হবে কি? এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স গ্যাস মাইনাস এক্স আইস। মানে যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাই এটাই হবে। তো এখানে আমাদের কাজ কি হবে খেয়াল করো, এই থিটার মানটাই জাস্ট বের করবো, বাকি সবগুলো দেওয়া আছে। এখানে এটা হবে 0, তাই না? এটা দেওয়া আছে 100 এবং এটা দেওয়া আছে 0। এখানে এক্স এর মানটা দেওয়া আছে 32, এক্স আইস এর মান দেওয়া আছে তোমার 8, এক্স গ্যাসের মান দেওয়া আছে 20। ঠিক আছে, জাস্ট এই মানগুলো যখন বসিয়ে দিবা তখন আলটিমেটলি তোমরা নিজেরাই ম্যাথটা সলভ করবা, সলভ করে থিটার মান পাবা 200°C। ঠিক আছে, অর্থাৎ ওই চুল্লির তাপমাত্রা ছিল 200°C। তাহলে আমরা সামনে আগাই। এরকম কিছু ম্যাথ তোমাদের আসবে পরীক্ষায়, শিওর ধরে নাও যে এই কোশ্চেন গুলো আসবে। সাথে তোমাদের বইয়ের আরো যে সমস্ত কোশ্চেন আছে এগুলো তোমরা সবসময় ট্রাই করবা যে ইয়ে করার, সলভ করার। যত বেশি কোশ্চেন সলভ করবা দেখবা যে তোমাদের কোশ্চেন সলভিং যে এবিলিটি সেটা ততই বাড়তেছে। আচ্ছা, তারপর তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। তাপমাত্রা রিলেটেড যা যা আছে মোটামুটি ভাবে শেষ হয়েছে। এইবার আমরা শিখবো হচ্ছে তোমার এই তাপমাত্রার সাথে বা তাপের সাথে সিস্টেমের যে শক্তির ব্যাপারটা সেটা আসলে কিভাবে পরিবর্তিত হয়। টপিক, তাপ শক্তির সাথে সিস্টেমের অন্যান্য যে সমস্ত শক্তি আছে তাদের মধ্যকার একটা সম্পর্ক তৈরি করব। খেয়াল করো, আমরা শুরুতেই জানলাম যে তাপ হচ্ছে এক ধরনের শক্তি এবং এই শক্তির তোমার পরিবর্তন সম্ভব। ঠিক আছে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় শক্তি পরিবর্তিত হয়। এখন অন্য কি কি অবস্থা আছে শক্তির?
আমরা জানি যে এই তাপ শক্তি থেকে আমরা এই সিস্টেমে কিছু যান্ত্রিক শক্তি পেতে পারি, যান্ত্রিক শক্তি। তারপর পেতে পারি হচ্ছে তোমার সিস্টেমের আভ্যন্তরীণ যে সমস্ত শক্তিগুলো আছে, এটা নিয়ে আমরা খুব বিস্তারিত আলোচনা করব, আভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, এই যে আভ্যন্তরীণ শক্তিটা, এই আভ্যন্তরীণ শক্তিটা এই দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে বিভব শক্তি, আর আরেকটা হচ্ছে সিস্টেমের গতি শক্তি। এখন খেয়াল করবা, আমরা যদি এরকম একটা বাক্স চিন্তা করি যার মধ্যে গ্যাস আছে, এই বাক্স কিন্তু স্থির, ঠিক আছে, কিন্তু এর মধ্যকার যে গ্যাস আছে, গ্যাস গ্যাস কিন্তু স্থির না। দেখা যায় এই গ্যাসের মধ্যে মেইনলি দুই ধরনের শক্তি থাকে। একটা হচ্ছে তাদের পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, যাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। আর আরেকটা থাকে তাদের গতিশীলতার জন্য, আরেকটা থাকে হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, এবং এই দুইটা শক্তির সমষ্টিকে আমরা বলি হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। আর যান্ত্রিক শক্তি যেটা, এই যান্ত্রিক শক্তিকে আমরা বলতে পারবো হচ্ছে বাহ্যিক শক্তি, সিস্টেমের বাহ্যিক শক্তি। এবার আমরা একটু আণুবীক্ষণিক লেভেল যাওয়ার চেষ্টা করব। যে এই বিভব শক্তিটা আমরা আপাতত হিসাব করি না, আমরা মেইন যে হিসাবটা করি সেটা হচ্ছে তোমার আহ গতি শক্তিটাই মেইনলি হিসাব করি। যখন যখন একটা সিস্টেমের অনুপরমাণুগুলো বেশ গতিশীল হয়, তখন তাদের যে এনার্জি কি, ঠিক আছে, আমরা জাস্ট একটার জন্য যদি চিন্তা করি, একটি পরমাণুর জন্য বা একটি কণার জন্য, তখন এই এনার্জিটা হবে 3/2 কে টি। এই সূত্রগুলো মাথায় রাখবা। দেখো এখানে কে এর পরিচয় হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। আর যদি তোমার এক মোল কণার জন্য চিন্তা করি, ঠিক আছে, তাহলে একটা পরমাণুর গতিশক্তি বা ইকে যদি হয় 3/2 কেটি, তাহলে এক মোলের জন্য এনার্জি কত হবে? 6.023 ইন্টু 10⁻23 ইন্টু এই তোমার ইকে প্রাইম, তাই না? আমরা জানি 1 মোল হচ্ছে এটা। তাহলে একটার জন্য যদি ইকে প্রাইম হয়, তাহলে 1 মোলের জন্য তাদেরকে জাস্ট আমরা গুণ করে দিব। এখন একটা মজার বিষয় কি জানো, এটাকে তো আমরা বলি কি নাম্বার অফ অ্যাভোগাড্রো, এই সংখ্যাটাকে টাইমস 3/2 তোমার এই যে বোল্টজম্যান কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার। এখানে আমরা একটা কাজ করব, অ্যাভোগাড্রোর সংখ্যাকে যখন তুমি বোল্টজম্যানের ধ্রুবক দ্বারা গুণ করবা, তখন এই উভয়ের গুণফলের মানটা হয় আসলে মোলার গ্যাস ধ্রুবক বা আর। আমি বলে দিই, মোলার গ্যাস ধ্রুবক বা আর, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর নাম্বার এবং বোল্টজম্যান কনস্ট্যান্ট কে এর গুণফল। এবং আমরা সবাই জানি যে আর এর মান কত, 8.314 জুল আর মোল পার কেলভিন, তাই না? এটা আমরা জানি। তাহলে যদি তোমার একটা সিস্টেমে n মোল গ্যাস থাকে, তাহলে n মোলের জন্য গতিশক্তি কত হবে? জাস্ট আরো n দ্বারা গুণ করে দিবা, 3/2 n আর টি। দেখো এই সূত্রগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমরা যদি একটার জন্য চিন্তা করি 3/2 কেটি, মানে কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট বা ধ্রুবক। তারপর এক মোলের জন্য চিন্তা করলে জাস্ট অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করে দিব। আর যদি n মোল হয়, তখন সেই মোল সংখ্যাটাকে গুণ করে দিব। এখন এই বোল্টজম্যান কনস্ট্যান্টের যে মান, এটা তোমরা ইজিলি বের করতে পারবা। খেয়াল করো, এখান থেকে বের করতে পারবা যে আর এর মান যদি হয় 8.314, তাহলে কে এর মান কত হবে? 8.314 কে জাস্ট নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করে দিবা, তাহলেই এখানে আমরা বোল্টজম্যান কনস্ট্যান্ট বা বোল্টজম্যান ধ্রুবকের মানটা পেয়ে যাব। তাহলে আমরা যেটা দেখলাম,
যে গ্যাসের গতিশক্তি n মোলের জন্য 3/2 nRT এবং একটার জন্য 3/2 kT। এবার যদি এমন হয়, দেখো এই সূত্রের আরেকটা ফরম্যাট তৈরি করা যায়। আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে পিভি সমান n আর টি। সেখান থেকে আমরা বলতে পারবো যে কোন একটা গ্যাসের গতিশক্তি সমান 3/2 টাইমস পিভি। অর্থাৎ আমরা যদি ওই গ্যাসের চাপ জানি এবং আয়তন যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু ওই গ্যাসের গতিশক্তি কতটুকু আমরা সেটাও বের করতে পারবো। ঠিক আছে, দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফর্মুলা। তারপর এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে, এই সূত্রটা তখনই খাটবে যখন আমরা আদর্শ গ্যাস নিয়ে চিন্তা করব। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসের জন্য এই সূত্রটা অতটা অ্যাপ্লিকেবল হয় না। ঠিক আছে, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কি? গ্যাসের নিজস্ব আয়তন থাকবে না, সম্পূর্ণ আয়তন হচ্ছে পাত্রের আয়তন। গ্যাসের নিজস্ব ভলিউম ইকুয়ালস টু 0 এবং তাদের মধ্যকার যে তোমার ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন IMA অথবা ইন্টার মলিকিউলার রিপালশন সবকিছু হবে 0। ঠিক আছে, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য তোমরা পড়ছো ফার্স্ট ইয়ারেই। জাস্ট ওই আদর্শ গ্যাসের শর্তে এই সূত্রগুলা আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, বাস্তব গ্যাসের জন্য এই সূত্রটা কিছুটা তোমার পরিবর্তিত হবে, সেটা আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারে দেখবো। তারপর চলে আসা যাক বাহ্যিক শক্তি। আমরা আভ্যন্তরীণ শক্তি শিখলাম, এবার আসতেছে কি বাহ্যিক শক্তি। আভ্যন্তরীণ শক্তি আমরা বলতে বুঝি যে গ্যাসের বিভব শক্তি এবং গতিশক্তি। বাহ্যিক শক্তি আমরা বলতে বোঝাবো যখন এই গ্যাস, খেয়াল করো, গ্যাসকে যখন তুমি তাপমাত্রা বাড়ায় দিবা এই গ্যাসের, তখন কি হবে? গ্যাসের আয়তন বেড়ে যাবে। আয়তন যখন বেড়ে যাবে, ধরো সে ফর এক্সাম্পল এটা ছিল V1, আয়তন বেড়ে হয়ে গেছে V2, তাহলে আয়তনের পরিবর্তন কতটুকু? V2 মাইনাস V1। তো এই যে খেয়াল করো, এই যে পিস্টনটা ছিল উপরে, এই যে পিস্টনটার কি হয়েছে? একটা সরণ হয়েছে। এই সরণটা আসলে হওয়ার পেছনে কে দায়ী? আমরা এখান থেকে যে তাপ শক্তি দিচ্ছি, এই তাপ শক্তি দায়ী, তাই না? তো এই তাপ শক্তিটা কি হয়েছে? যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়েছে। আমরা জানি, সকলেই জানি, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে তোমার স্থিতিশক্তি এবং গতিশক্তি। এটা হচ্ছে বাহ্যিক লেভেলে, তাই না? খেয়াল করো, এটা ছিল কি এখানে স্থির ছিল, এটাকে আমরা পুরো এই পিস্টনটাকে কি করলাম? অন্য একটা পজিশনে নিয়ে গেলাম। এটাকে আমরা বলতেছি যান্ত্রিক শক্তি। আচ্ছা, এখন এখানে এই বাহ্যিক শক্তির ক্ষেত্রে আমরা জানি এই তাপ শক্তিটা কি হলো? যান্ত্রিক শক্তিতে কনভার্টেড হলো। আচ্ছা, তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়, আর এই যান্ত্রিক শক্তিটাকে আমরা বলি হচ্ছে বাহ্যিক শক্তি। এখন এই বাহ্যিক শক্তি আমরা কিভাবে পরিমাপ করি, এটাই ইম্পর্টেন্ট। ধরে নিলাম যে এখানে আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এনার্জি দিলাম, এতে করে মানে তাপ শক্তি দিলাম, এতে করে এই গ্যাসটা ডব্লিউ পরিমাণে কাজ করলো। ঠিক আছে, ডব্লিউ পরিমাণে কাজ করলো। এখন এই ডব্লিউ এর মানটা কি হবে? খেয়াল করো, আমি সুন্দর একটা ছবি আঁকি ভালো করে। তুমি শুরুতে গ্যাসের একটা আয়তন নিলা, সেটা হচ্ছে V1, এবং আমরা ধরে নিলাম যে আমরা এই ক্ষেত্রে স্থির চাপে এই কাজটা করতেছি। স্থির চাপ, স্থির চাপে যদি আমরা এখন তাপ দেই, তাহলে কি হবে? এখানকার যে গ্যাস আছে, এই গ্যাসটা প্রসারিত হবে। আচ্ছা, এখানে তাপ স্থির থাকা, চাপটা স্থির থাকা আসলে ইয়ে না, ম্যান্ডেটরি না। যদি স্থির থাকে সেটা খুব সহজ হয়, কিন্তু স্থির না থাকলেও সমস্যা নেই। খেয়াল করো, যখন তুমি এখানে তাপ দিবা, তাপ শক্তি যখন তুমি এখানে দিবা, তখন কি হবে? গ্যাস প্রসারিত হবে, প্রসারিত হয়ে পিস্টন উপরের দিকে উঠবে। আচ্ছা, এখন কতটুকু উপরের দিকে উঠলো? ধরে নিলাম যে এইচ পরিমাণে উপরে উঠলো।
এইচ পরিমাণে উপরে ওঠাতে এর আয়তন হয়ে গেছে V2, আগে ছিল V1, এখন হয়ে গেছে কি টোটাল V2। পিস্টনের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে A। তাহলে আমরা কি বলবো, শুরুতে এর আয়তন ছিল V1 এবং পরে হয়ে গেছে V2, তাহলে আয়তনের পরিবর্তন হবে V2 মাইনাস V1। ঠিক আছে, এখন এটাকে আমরা বলতে পারবো যে V2 যদি হয় তোমার A ইন্টু, ধরো এই উচ্চতাটাকে ধরে নাও তুমি H1, পুরা উচ্চতাটাকে ধরে নাও H2, তাহলে V2 সমান কি হবে A ইন্টু H2, তাই কিনা? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটাই হচ্ছে আয়তন, মাইনাস V1 হবে, আগে কি ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই গ্যাসের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A এবং উচ্চতা ছিল H1। ভালো কথা, তার মানে এখানে দাঁড়াচ্ছে তোমার A, আমরা যদি কমন নেই H2 মাইনাস H1, আর H2 মাইনাস H1 মানে হচ্ছে এই যে H কতটুকু পরিবর্তন হয় A ইন্টু H, এটাই হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন। এখন আমাদের দরকার আছে কাজ। এখন আমরা কি জানি, এই কাজ সমান বল ইন্টু সরণ, তাই কিনা? বল প্রয়োগ করলে যদি কোনো একটা বস্তুর সরণ ঘটে তখনই আমরা বলি যে কাজ হয়েছে। তো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো তো, যখন এই গ্যাস পিস্টনের উপরে বল প্রয়োগ করে, তো যখনই এই পিস্টনের উপরে বল প্রয়োগ করে তখনই তো এই পিস্টনটা উপরের দিকে ওঠে। তার মানে বলতে পারবো যে অবশ্যই এখানে একটা বল প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু বলের মানটা বের করতে পারি না, আপাতত বের করতে পারবো না, কিন্তু ঠিকই কিন্তু আমরা এই গ্যাসের চাপটা বের করতে পারবো, গ্যাসের প্রেসার কত। এখন এটা আমরা কাজ করব যে এই যে তোমার ফোর্সটা আছে, এই ফোর্সকে আমরা যদি পিস্টনের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দেই, তখন কিছু একটা কাজ করা যাবে। কিন্তু খেয়াল করো, কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটাকে আবার গুণও করতে হয়। আমি গুণ করে দিলাম, তাহলে কি একবার আমি এফ এর সাথে এই এ কে ভাগ করলাম, তারপরে এই এস যেটা হচ্ছে তোমার এই যে সরণ, এই সরণের সাথে গুণ করে দিলাম, তাহলে আলটিমেটলি এখানে কি আসে, যেটা আসে সেটা হচ্ছে এফ বাই এ, একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল, এটাকে আমরা বলি হচ্ছে চাপ, ইনটু এ ইনটু এইচ, এটা মানে কি, এটা মানে হচ্ছে আয়তনের পরিবর্তন ডেল্টা ভি। এইটাই হচ্ছে তোমার কৃত কাজ। খেয়াল করছো কি, যখন আমরা বাহির থেকে তাপ শক্তি দিলাম তখন এই পিস্টন যখন কিছুটা উপরের দিকে উঠলো তখন এই পরিমাণে কাজ সম্পন্ন হয়। এবং কাজ বের করার জন্য আমাদের কি করতে হবে, গ্যাসের যে চাপ আছে এই চাপকে আয়তনের পরিবর্তন দ্বারা গুণ করে দিতে হবে। ঠিক আছে, আমরা এই কাজটাই করলাম। এখন এই ক্ষেত্রে যেটা হয় যে এই ক্ষেত্রে আমরা চাপটাকে স্থির ধরে নিছিলাম শুরুতে, চাপ স্থির থাকার কারণে সব ক্ষেত্রে চাপের মানটা স্থির, স্থির চাপে জাস্ট এই আয়তনের পরিবর্তনটা হয়েছে, তাই এই এটা ইনটু এটা। এখন যদি চাপ পরিবর্তনশীল হয় সেক্ষেত্রে কি হবে, যদি পি স্থির না হয়, মানে এই চাপ যদি পরিবর্তনশীল হয়, এই ধরো পিস্টন এখানে আস, তুমি যখন তাপমাত্রা বাড়াচ্ছ, অর্থাৎ যখন তুমি তাপ শক্তি দিচ্ছ, তখন কি এই অণুপরমাণুগুলোর গতিশক্তি বেড়ে যায়। গতিশক্তি যখন বাড়ে তখন চাপও বাড়ে। ঠিক আছে, এই চাপ বাড়ার কারণেই কিন্তু পিস্টনটা উপরের দিকে ওঠে। অবশ্যই বলবা না বুঝলে। এখন খেয়াল করো, সবসময় যে চাপ স্থির থাকবে এমন কোনো কথা নেই। এমন হতে পারে যে হঠাৎ করে চাপ বেড়ে গেছে আবার চাপ কমছে, অর্থাৎ চাপ পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। এখন এই কন্ডিশনে আমরা কিভাবে এই কৃত কাজ ডব্লিউটা বের করব, এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলাসের সহায়তা নিতে হবে। ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হবে। কিভাবে, যেহেতু এই ক্ষেত্রে চাপটা পরিবর্তিত হয়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো যে আমরা একবারেই সবটুকু কাজ পরিমাপ না করে আমরা অল্প অল্প করে কাজ পরিমাপ করব। যে দেখো, ধরে নিলাম যে অল্প একটু পরিবর্তন হয়েছে আয়তনের, কতটুকু ডিভি পরিমাণে আয়তনের পরিবর্তন হয়েছে। তোমরা জানো যখন ছোট হাতের ডি অ্যাপ্লাই করা হয় মানে এটা হচ্ছে অনেক ছোট। ঠিক আছে, অনেক ছোট। তাহলে এই ডিভি আয়তন পরিবর্তনের জন্য তোমার কাজটা অনেক ছোট হবে, ডিডব্লিউ।
বেশ মনোযোগ দাও। আমরা জাস্ট প্রথমে অনেক ছোট একটা কাজ বের করতেছি, তারপরে সবগুলা কাজকে একসাথে যোগ করে দিয়ে টোটাল এই কাজটা আমরা পাবো। আচ্ছা, তো এই ছোট আয়তন পরিবর্তনের জন্য কাজটা হবে অনেক ছোট। তাহলে এই ছোট পরিবর্তনের জন্য আমরা চাপকে স্থির ধরে নিতেই পারি। ঠিক আছে, যেমন এই ধরো একটা গ্রাফ আমি একে বুঝাই। এমন হইলো এই গ্রাফটা হচ্ছে এইভাবে পরিবর্তনশীল, অর্থাৎ এই চাপটা এইভাবে পরিবর্তনশীল। এখন তুমি যদি অনেক বড় একটা পার্থক্য নাও যে এখান থেকে এখানে, তাহলে কিন্তু এদের মধ্যে একটা বেশ বড় সড় রকমের পরিবর্তন হয়। আমরা যেটা করতে চাই জাস্ট অনেক ছোট্ট একটা পোর্শন নিয়ে নিবো, যাতে করে দেখো তো এই ছোট পোর্শনের মধ্যে কিন্তু আর এত বেশি পরিবর্তন হয় না। আমি সেই কাজটাকেই এখানে দেখাইছি, যে অনেক ছোট আয়তন পরিবর্তনের জন্য এই দিক বরাবর আমি আয়তনকে নিচ্ছি, তখন আমরা চাপকে কনস্ট্যান্ট ধরতে পারবো। যখন কনস্ট্যান্ট হবে তখন আমরা জানি চাপ যদি কনস্ট্যান্ট হয় তাহলে কাজ সমান হচ্ছে চাপ ইনটু আয়তনের পরিবর্তন। তাহলে ডিডব্লিউ সমান কি হবে? পি ইনটু ডিভি। অনেক ছোট কাজ। তারপর এই ছোট ছোট কাজগুলোকে আমরা একসাথে যখন যোগ করে দিব তখনই আমরা পুরা কাজটাকে পাবো। তো এই যে দেখো, ইন্টিগ্রেশন করে দাও ডিডব্লিউ, তার মানে ইন্টিগ্রেশন পি ডিভি। বুঝা গেল? এবং এক্ষেত্রে আমরা কি করব, যে এটা ছিল শুরুতে ভি1 আয়তন এবং আলটিমেটলি কি হয়েছে ভি2 আয়তন। তার মানে ভি1 থেকে ভি2, এবং this is the sole equation that will be used more than any other equations. v1 থেকে v2 p dv, এটা একদম মনের মধ্যে গেঁথে রেখে দাও। আমরা বললাম কি, চাপ যদি পরিবর্তনশীল হয় তাহলে এটা, কিন্তু চাপ যদি স্থির থাকে তাহলে আমরা জানি কনস্ট্যান্ট কোনো কিছুর ইন্টিগ্রেশন হয় না, কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, আলটিমেটলি ডিভি v1 থেকে v2। তাহলে আমরা কি জানি যে ডিভি এর ইন্টিগ্রেশন তো ভি, তাই না? এখন এই ভি1 থেকে ভি2 জাস্ট তুমি বসিয়ে দাও পি ইন্টু ভি2 মাইনাস ভি1। খেয়াল করছো কি, আগের ফর্মুলাটাই কিন্তু চলে আসছে, পি ডেল্টা ভি। ডেল্টা আমরা ইউজ করবো যখন পরিবর্তনটা অনেক বড় হবে। কনস্ট্যান্ট প্রেসারের জন্য এটা সত্য, আর যদি প্রেসার পরিবর্তন হয় সেক্ষেত্রে এটা কি ইউজ করতে হবে, মানে এটা সব ক্ষেত্রেই তুমি ব্যবহার করতে পারবে এবং এটা সামনে আসবে এই ব্যবহারগুলো। এই ক্ষেত্রে দেখো, আমরা এইখানে কি পড়লাম, যে তাপ গতিবিদ্যা, তাই না? যে তাপ দিব আর সিস্টেমের পরিবর্তন হবে, যে পিস্টন এক জায়গা থেকে অন্য জায়গাতে যাবে, অর্থাৎ কাজ হবে। এই কাজটাই সামনের পুরাটা আলোচনার মধ্যে আসবে। ঠিক আছে, বিভিন্ন শর্তে আমরা এই কাজটা বের করব, এবং কাজ বের করার জন্য কি করতে হবে, এই সূত্রটাই ব্যবহার করতে হবে। দেখবা এই সূত্রটাই আমি ব্যবহার করে করে বিভিন্ন সূত্র তৈরি করব। এই কারণে বলি যে বেসিক সবকিছু যদি ক্লিয়ার থাকে তাহলে বাকি সবকিছু সহজ হয়ে যায়। তারপরে টপিক আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। লিখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা বলে যে তোমার শক্তি সবসময় ধ্রুবক থাকবে। সমগ্র ইউনিভার্সে শক্তির পরিমাণটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। যেটা হয় শক্তি জাস্ট একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে আমরা শক্তির নিত্যতা সূত্র বলতে পারি। এখন এখানে আমরা কিভাবে এটাকে আলোচনা করি, যে মাঝে মধ্যে আমরা দেখি যে যখন তোমার কোনো কিছুর উপরে তাপ শক্তি অ্যাপ্লাই করা হয় সেখান থেকে কাজ পাওয়া যায়, একটু আগে আমরা দেখলাম। এবং এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কি, তুমি যতটুকু তাপ দিবা ততটুকুই কাজে কনভার্ট হবে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার শক্তির কোনো ধরনের নতুন করে উৎপন্ন হবে না, আবার নিঃশেষও হয়ে যাবে না, জাস্ট একটা থেকে অন্য একটা অবস্থায় পরিবর্তিত হবে। আচ্ছা, এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন এটাকে আমরা থার্মোডাইনামিক্সে বা আমাদের সিস্টেমে কিভাবে অ্যাপ্লাই করব এই সূত্রটাকে, এটা একটু বোঝার আছে। যেমন আমাদের ধর একটা আইসোলেটেড সিস্টেম আছে, এই সিস্টেমের ভিতর আছে বিভিন্ন পদার্থ, সে ফর এক্সাম্পল আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস আছে। আমি যদি এখানে তাপ শক্তি অ্যাপ্লাই করি
তাপ শক্তি যদি আমি দেই, তাপ শক্তিকে আমরা কিউ দ্বারা প্রকাশ করব, জুল যেভাবে প্রকাশ করছিল শুরুতে। আমরা যদি এখানে তাপ শক্তি দেই, খেয়াল করো এই শক্তিটা দেখা যাবে যে বিভিন্ন শক্তিতে কনভার্ট হবে ভেতরে যাওয়ার পর। এখন আমরা জানি যে একটা সিস্টেমের মধ্যে কয় ধরনের শক্তি থাকে? দুই ধরনের শক্তি। একটা হচ্ছে তার আভ্যন্তরীণ শক্তি, আর একটা হচ্ছে বাহ্যিক শক্তি, তাই কিনা? এখন যে তাপ শক্তিটা আমরা অ্যাপ্লাই করছি, এই তাপ শক্তিটা দেখা যাবে কি এই দুই ধরনের শক্তিতেই রূপান্তর হবে। একটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করবে, আরেকটা হচ্ছে এখান থেকে কিছু কাজ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখবো? আহ তোমার যতটুকু তাপ শক্তি অ্যাপ্লাই করা হয়েছে সেটা কোনো অংশেই অপচয় না হয়ে এর কিছু একটা অংশ যাবে আভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের কাজে, আর বাকি অংশটা যাবে বাহ্যিক কাজ করার জন্য। এখন আমরা একটা কাজ করব, সবসময় আমরা চেষ্টা করব ক্যালকুলাসটাকে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, এটা ডেল্টা হচ্ছে তোমার বৃহৎ একটা পরিবর্তন বা একটা গড় পরিবর্তন। কিন্তু যদি তোমার ইনস্ট্যান্টানিয়াস পরিবর্তন হয়, ঠিক আছে, তাহলে তুমি অল্প একটু তাপ শক্তি দিলা এবং অল্প সময়ের মধ্যে তুমি পরিবর্তন হিসাব করতে চাও, সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারবো যে ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখবো যে ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। আই থিঙ্ক দিস ইজ দ্য মোর অ্যাকিউরেট ফর্ম। এখানে আরো কিছু কথা বলার আছে। আমরা যখন বলি যে এখানে আমি তাপ শক্তি দিলাম, তখন আভ্যন্তরীণ শক্তি বেড়ে বেড়ে গেল বা কমে গেল, আবার বাহ্যিক কাজ পাওয়া গেল। এখন আভ্যন্তরীণ শক্তি কিভাবে আমরা ডিটারমাইন করব, বাহ্যিক কাজ আমরা কিভাবে ডিটারমাইন করব, সেটাই বোঝার চেষ্টা করো। বাহ্যিক কাজ সবসময় রিলেটেড টু তোমার এটা কি আয়তন বেড়ে গেছে নাকি কমে গেছে, অর্থাৎ আয়তনের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, কখনো আয়তন বাড়বে কখনো আয়তন কমবে। আর আভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে তোমার টেম্পারেচারের সাথে সম্পর্কযুক্ত। যে টেম্পারেচার বেড়ে গেলে কি হয়, ইকে এর মানটা বেড়ে যায়। আমরা কি জানি, কিন্তু ইকে সমান 3/2 এন আর টি। খেয়াল করছো কি? অর্থাৎ টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে আমরা দেখবো যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে কিনা। যদি এমন হয় যে আভ্যন্তরীণ টেম্পারেচার কমে গেছে এই সিস্টেমের, তার মানে আভ্যন্তরীণ শক্তি কমে গেছে। আর যদি দেখা গেল যে টেম্পারেচার বেড়ে গেছে, অর্থাৎ উত্তপ্ত হয়ে গেছে সিস্টেমটা, তার মানে এর আভ্যন্তরীণ শক্তি বেড়ে গেছে। আবার এমন যদি দেখা যায় যে সিস্টেমের যে সিলিন্ডারটা ছিল আয়তন বেড়ে গেছে, তার মানে তোমার গ্যাসের আয়তন বেড়ে গেছে, সেই ক্ষেত্রে বলা যাবে যে এটা একটা কাজ সম্পন্ন করছে, অর্থাৎ এই সিস্টেমটা নিজে নিজে কাজ করছে। আর যদি এমন হয় যে আয়তন কমে গেছে, তখন আমরা বলবো যে বাহির থেকে কাজ করা হয়েছে। এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। আমি লিখে দেই, যখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, সেখানে আমরা এটা বলি কি, এটা হচ্ছে তোমার টেম্পারেচার, টিইএমপি, এটা দ্বারাই বুঝবা টেম্পারেচারের সাথে সম্পর্কযুক্ত। আর এই যে ডব্লিউটা, এটা হচ্ছে কি আয়তনের সাথে সম্পর্কযুক্ত। আয়তন বাড়লে, আয়তন যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে ডিডব্লিউ এর মানটা কি হবে, পজিটিভ, তখন এই ডব্লিউ এর মানটা হবে পজিটিভ। আবার যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে এটাও হবে পজিটিভ, আর যদি টেম্পারেচার কমে যায় এটা হবে নেগেটিভ। আচ্ছা, আমরা কি করলাম, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি যখন তুমি একটা নির্দিষ্ট পরিমাণে এনার্জি বা তাপ শক্তি দিবা কোন একটা সিস্টেমকে, তখন এই তাপ শক্তিটা দুইটা ভাগে ভাগ হওয়ার সম্ভাবনা থাকে। একটা হচ্ছে কি, যে সিস্টেমের তাপমাত্রা বাড়িয়ে দিবে। কারণ কি, এই তাপ যেহেতু তাপমাত্রা বাড়ায়, অর্থাৎ অণু পরমাণুগুলো কি করবে, গতিশক্তিকে বাড়িয়ে দিবে, এনআরটি। গতিশক্তিকে বাড়ানো মানেই হচ্ছে টেম্পারেচার বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, অথবা আরেকটা কাজ কি হবে, হতে পারে যে গ্যাসটা তোমার প্রসারিত হয়ে যেতে পারে, অর্থাৎ আয়তন বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, অথবা আয়তন কমতেও পারে, এটা সবকিছু সম্ভব। অর্থাৎ তুমি যে পরিমাণে তাপ শক্তি অ্যাপ্লাই করবা, সেটা কোনো অংশেই অপচয় না হয়ে, মানে কোনো অংশেই একদম ধ্বংস না হয়ে, যে বিভিন্ন শক্তিতে জাস্ট ট্রান্সফর্ম হবে। ঠিক আছে, একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে। এটাই প্রথম সূত্রের বিবৃতি। তাহলে একটা কোশ্চেন লিখো এবার। কিছু একটা সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস রাখা আছে,
একটা সিলিন্ডারে কিছু গ্যাস রাখা আছে, এই গ্যাস পরিবেশের উপর 200 জুল কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে 500 জুল তাপ শক্তি শোষণ করে। গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? দেখো কি কি দেয়া আছে সেটাকে লিখতে হবে। আমরা দেখলাম যে এই হচ্ছে কিছু গ্যাস, দেখা গেল সে পরিবেশের উপর কাজ সম্পন্ন করে, অর্থাৎ তোমার ডিডব্লিউ এর মানটা দেওয়া আছে, কাজ সম্পন্ন করে। যখন পরিবেশের উপর কাজ সম্পন্ন করবে তখন এটা হবে পজিটিভ, ঠিক আছে? 200 জুল কাজ সে সম্পন্ন করলো। আচ্ছা, এখন আরেকটা দেওয়া আছে, যখন সে এই কাজটা যখন সে সম্পাদন করলো তখন পরিবেশ থেকে সে একটা নির্দিষ্ট পরিমাণে তাপ শোষণ করছে। কতটুকু তাপ শোষণ করছে? 500 জুল। 500 জুল তাপ সে শোষণ করে। এবার একটা এখানে চিহ্ন নিয়ে আমাদের চিন্তা করতে হবে, যেহেতু পরিবেশ থেকে তাপ সে শোষণ করছে, চিন্তা করো তো, পরিবেশ থেকে তাপ ভেতরে এসে ঢুকছে, এখন কি তাপ বেড়ে গেছে না কমে গেছে? মানে বেড়ে গেছে, যেহেতু বাহির থেকে এনার্জি এসে ঢুকছে ভেতরে, এখন দেখা যাবে যে এখানকার এনার্জি বেড়ে গেছে, তার মানে এটা হবে কি পজিটিভ। আর যদি এনার্জি যদি বের হয়ে যেত, এনার্জি কমে যেত, তখন হয়তো নেগেটিভ। আচ্ছা, এবার বের করতে হবে ডিইউ সমান কত। এখন তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র থেকে আমরা জানি যতটুকু তাপ শক্তি দেওয়া হয় এটা ডিইউ প্লাস ডিডব্লিউ আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে এবং বাহ্যিক কাজ সম্পন্ন করে, এই দুটা ভাগে ভাগ হয়। তো আমাদের বের করতে হবে আভ্যন্তরীণ শক্তির কতটুকু পরিবর্তন হয়। তাহলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান ডি কিউ মাইনাস ডিডব্লিউ। এখন এই ডি কিউ এর মান দেওয়া আছে, সে পরিবেশ থেকে 500 জুল তাপ সে শোষণ করছে এবং সে কাজ করছে হচ্ছে 200 জুল। তাহলে বাকি আর কতটুকু বেঁচে আছে? 300 জুল। এই 300 জুল তার আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করছে, ঠিক আছে কি? তার মানে যেহেতু এটা পজিটিভ, অর্থাৎ ডিইউ গ্রেটার দেন 0 দেখা যাচ্ছে, এর মানে হচ্ছে টেম্পারেচারের পরিবর্তনটাও গ্রেটার দেন 0, মানে এই ক্ষেত্রে তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা বেড়ে যাবে, যদিও এটা লাগবে না, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম যে আভ্যন্তরীণ শক্তি বেড়ে গেছে। মানে ব্যাপারটাকে আমি আর একটু ইয়ে করে বুঝাই, যে সে শোষণ করছে হচ্ছে 500 জুল, ঠিক আছে? এবং এখন ধরো আমি খাইছি 500 জুল এনার্জি এবং কাজ করছে হচ্ছে 200 জুলের, তাহলে আমার কাছে আর রয়ে গেছে কতটুকু? 300 জুল। এইটাই তুমি এখান থেকে ইয়ে করছো। এখন এখানকার যে সাইন কনভেনশন বা চিহ্নের যে রীতিনীতিটা, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। এই চিহ্ন খেয়াল করো, এই যদি হয় সিস্টেম, সিস্টেমের ভেতর গ্যাস থাকতে পারে, তরল থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। এখন যদি বাহির থেকে যদি তোমার তাপ ঢুকে, দেখো বাহির থেকে ঢুকতেছে, তার মানে কি সিস্টেমের তাপ বেড়ে যাচ্ছে, এ হচ্ছে প্লাস। আর যদি তাপ বের হয়ে যায় তখন কিন্তু, অর্থাৎ যখন সে তাপ নির্গমন করবে তখন হবে নেগেটিভ, ঠিক আছে? এটা হচ্ছে শোষণ আর এটা কি নির্গমন। সে তাপ নির্গমন করছে মানে হচ্ছে সিস্টেমের তাপ কমে গেছে। আচ্ছা, তারপর আভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা ডিইউ, এটা কি টোটালি এটা টেম্পারেচারের সাথে সম্পর্কযুক্ত, এটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না। আরেকটা কাজ হচ্ছে এই ডব্লিউ। দেখো সিস্টেম নিজে কাজ করলে সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে এই ডিডব্লিউ এর মানটা হবে পজিটিভ, ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদন করছে, ঠিক আছে? এটা হবে কি পজিটিভ। আচ্ছা, আর যদি সিস্টেমের উপর কাজ করা হয়, অর্থাৎ বাহির থেকে কেউ কাজ করে সিস্টেমের উপর,
সিস্টেমের উপর কাজ করা হলে তখন সেটা হবে কি নেগেটিভ। ধরো এই যে একটা ইয়ে আছে, সিলিন্ডার আছে, তুমি যেটা করছো বাহির থেকে তুমি চাপ দিছো বা বাহির থেকে তুমি এখানে জোরাজোরি করে এটার উপরে কাজ করতেছো, অর্থাৎ মানে কি তোমার সারাউন্ডিং এর উপর কাজ করতেছে। বুঝা গেল? এটাই হচ্ছে সিস্টেমের উপর কাজ করা। আর এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি দেখছি, তাপ দেওয়ার ফলে সিস্টেম নিজেই প্রসারিত হয়েছে বা নিজেই কাজ করছে। এই কারণে নিজে কাজ করলে পজিটিভ, আর তার উপরে যদি কাজ করা হয়, তাকে যদি চাপায় দেওয়া হয়, সেটা হবে নেগেটিভ। ঠিক আছে? আবার যদি ভিতরে ঢুকে, সেটা হবে পজিটিভ। তাপ ভিতরে ঢুকে তাপ বাড়ায় দিল, আর তাপ যদি বের হয়ে যায় নেগেটিভ। এই দুইটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে ডিইউ। ঠিক আছে? এই তো ডিইউ সমান ডিকিউ মাইনাস ডিডব্লিউ। ক্লিয়ার? এই যে বেসিক আইডিয়া গুলা যদি থাকে, কোনোভাবেই তোমাদেরকে আটকাইতে পারবে না। এটা একদম 100%। ঠিক আছে? বেসিক আইডিয়া ছাড়া কেউ যখন কোনো কিছু একটা বোঝার চেষ্টা করে, তখনই কিন্তু বা ম্যাথ করার চেষ্টা করে, সেই ম্যাথ যখন সে করছে, সে একটু হয়তো মুখস্থ টুখস্থ করে করে কিছুদিন পরে আর মাথায় থাকে না। ঠিক আছে? তোমরা সবসময় এনশিওর করবা আমি আসলে ভেতরটা বুঝতে পারছি কিনা, এই বিষয়টা এনশিওর করবা। আচ্ছা, আর আমি আরো কয়েকটা হোমওয়ার্ক দিব আজকে, বিশেষ করে ম্যাথ হোমওয়ার্ক করতে দিব। এগুলা কিন্তু অবশ্যই জমা দিতে হবে। গতকালকে যে হোমওয়ার্কটা ছিল সেটা অনেকেই জমা দাও নাই, তো আমি চাইবো যে আজকের মধ্যে সেটা জমা দিবা। ঠিক আছে? আর আজকের হোমওয়ার্ক গুলো আমি তোমার 10 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলো ইয়ে করবা। আর তাহলে আজকে আমরা কোন পর্যন্ত পড়লাম? তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র পর্যন্ত পড়লাম। ঠিক আছে? আজকে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল পর্যন্ত পড়া হয়েছে। তো তোমাদের যার যার বই থেকে এতটুকু পর্যন্ত পড়ে ফেলবা, বই পড়ার কোনো বিকল্প নেই। তুমি যত টিচারের কাছে পড়ো, যত কোচিং এ পড়ো, টিচার বুঝাইয়া দেওয়ার পরে বাকি কাজটা নিজের থাকে। ঠিক আছে? নিজে নিজে জিনিসগুলো ইনশাল্লাহ